দর্শক স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আমার সাথে রয়েছেন দুজন অতিথি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্য এবং ফুটবল ফ্যান ও মডেল প্রমা। আপনাদের দুজনকেই স্বাগত বিশ্বকাপ উন্মাদনায় আমাদের আজকের এই প্রোগ্রামে। ধন্যবাদ। প্রথমেই বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে যেতে চাই। আজকে একটি ম্যাচ রয়েছে বেলজিয়াম এবং স্পেনের, হাই ভোল্টেজ একটি ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অবশ্যই 18 ম্যাচ অপরাজিত থাকা বেলজিয়াম, দুর্দান্ত বেলজিয়াম, নাকি দুর্ভেদ্য রক্ষণ নিয়ে এগিয়ে চলা স্পেন, কাকে এগিয়ে রাখবেন আপনি আজকের ম্যাচে? অসাধারণ একটা বিশ্বকাপ যদি দেখছি এই ওয়ার্ল্ড কাপে, আমার কাছে মনে হয়েছে অসাধারণ হচ্ছে। এবং বিশেষ করে স্পেনের খেলা যদি দেখেন, প্রথম ম্যাচটা কেপ ভার্দের সাথে গোললেস ড্রয়ের পরে যে ঘুরে দাঁড়ানো এবং এখন পর্যন্ত একটা গোলও কনসিড করেনি। আপনি, আমার কাছে মনে হয় যে সিমিওনি অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন গোল পোস্টে। কিন্তু আমরা এই স্পেন দলের যে গোল গেটার, যেটার অভাবে আমরা উরুগুয়ের সাথে ম্যাচটা দেখেছি, বিশেষ করে উরুগুয়ের ম্যাচটাও 1 গোলে জিতেছে, কিন্তু গোল পাচ্ছে না স্পেন। সো স্পেনের জন্য ধরুন নাম্বার 9টা খুবই ইম্পর্টেন্ট, যে নাম্বার 9-এর অভাবে এখন পর্যন্ত স্পেনকে সেভাবে মেলে ধরতে দেখিনি। বিশেষ করে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের কথা বলি, এখনও আমরা মাঠে দেখছি না। এই দুজন কিন্তু মেইন ভরসার প্রতীক যদি বলেন। রড্রি এরা কিন্তু মিডফিল্ডে অলমো অসাধারণ খেলছে, কিন্তু গোল গেটার হিসাবে আমরা এখন পর্যন্ত যদি দেখি দুটো গোল করেছে। অনেকগুলো ম্যাচে দেখেছি যে চান্স ক্রিয়েট করার চেষ্টা করছে, একমাত্র সৌদি আরবের সাথে একটা ম্যাচে গোল করেছে ইয়ামাল, কিন্তু ইয়ামালও নিজেকে ওইভাবে মেলে ধরছে না। কিন্তু ইয়ামালের কাছ থেকে যদি বেস্ট পসিবল পারফরমেন্সটা পায়, আমার কাছে মনে হয় যে এই স্পেন দল, এই স্পেনের জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে যে স্পেনকে নিয়ে ভেবেছিল দর্শকরা, তারা কিন্তু তার প্রতিদান দিতে হবে। বিশেষ করে আজকের ম্যাচটা যদি বলি, রাতের ম্যাচটা বেলজিয়ামের সাথে, বেলজিয়াম কিন্তু খুব ভালো শেপে আছে। আপনি লাস্ট ম্যাচটা যদি দেখেন, 32 ম্যাচটাতে ইউএসএকে একদম উড়িয়ে দিয়েছে, 4-1 গোলে ওরা বিট করেছে। তো আমার মনে হয় ওদের এই বেলজিয়াম টিমের যে স্ট্রাইকিং লাইন অনেক দুর্দর্শ, আমার কাছে মনে হয় অনেক বেটার। এবং আজকে প্রথম আমার কাছে মনে হয় যে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে স্পেনকে। গোল সংখ্যা কেমন হতে পারে আপনি? দেখুন, গোল সংখ্যাটা যদি বলি যে স্পেনের ডিফেন্স লাইন অবভিয়াসলি ভালো করছে এবং পাশাপাশি গোলরক্ষক সিমিওনি অসাধারণ খেলছে। আজকে কিন্তু দুটো গোলরক্ষকের মধ্যে একটা দারুণ চ্যালেঞ্জিং একটা ম্যাচ হবে। বিশেষ করে আপনার কোর্তোয়া ওইদিকে খেলবে। কোর্তোয়া কিন্তু অলরেডি খুবই ভালো পারফরমেন্স করছে বেলজিয়ামের পক্ষে, আমরা দেখছি। সো আমার মনে হয় যে দুজনে একজনকে বাদ পড়তে হবে। তো দিন শেষে যদি বলি যে হ্যাঁ, স্পেন যদি তাদের স্বরূপে ফিরতে পারে, স্পেন আমরা জানি পজিশনাল ফুটবলটা খুবই ভালো খেলে এবং তারা টিকিটাকি ফুটবলের অভ্যস্ত এবং অসাধারণ ফুটবল খেলে সবার নজর কাড়ে। সো আমার মনে হয় যে এই জায়গায় স্পেন দলকে যদি গোল পেতে হয়, কারণ ওরা ফুটবল সবকিছু গোলটা বের করতে হবে। একটা খেলা হতে যাচ্ছে আজকে এবং এরপরে কি হবে সেটি নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। আমরা আসছি ফুটবল ফ্যান এবং মডেল প্রমা, আপনার কাছে। আপনি নিশ্চয়ই আর্জেন্টিনার ফ্যান, দেখতেই পাচ্ছেন। হাতে ফুটবল প্লাস জার্সি পরে আছি, অবশ্যই আর্জেন্টিনা। মেসিকে কেন আপনার ভালো লাগে? কেন খেলা ভালো লাগে নাকি মেসিকে দেখতেই ভালো লাগে, কোনটা? আসলে মেসিকে আমার খুব ছোটবেলা থেকেই ভালো লাগে। আর মেসি হলো আমার একটা ইমোশনের জায়গা। আর খেলা তো অবশ্যই দেখা হয়, পাশাপাশি মেসির মধ্যে একটা ম্যাজিক আছে। কেমন? যেমন বলতে, মানে এখানে 11 জন আসলে শুধু খেলোয়াড়ই না, এখানে হলো একটা ইমোশনের জায়গা, প্লাস তাদের মধ্যে যে একটা কমিউনিটি, একজন আরেকজনকে কিভাবে হেল্প করবে, কিভাবে সাপোর্ট করবে, কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাবে, মানে এই সব ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে। দারুণ বলেছেন। এই যে লাস্ট ম্যাচ ছিল, শেষ 15 মিনিটে 3টি গোল, দুর্দান্ত একটি খেলা, মানে কি উপভোগ করেছেন, কেমন? ও মাই গড, মানে আই ওয়াজ সো নার্ভাস। আমি ভেবেছিলাম যে আমরা হয়তো বা নাই। এটা শুধু আপনি না, অনেকেই সবাই ভেবেছিল, বাট মানে হঠাৎ করে যে কিভাবে মানে ম্যাজিক দেখিয়ে ফেললো আমাদের মেসি, আসলে আমরাও ভাবতে পারিনি। এটার জন্য আসলে অনেক প্রাউড ফিল করি। অবশ্যই আপনার কাছে আবার আসবো। বিপ্লব ভট্টাচার্য দাদা, আপনার কাছে আসছি। যেটি বলছিলাম যে আজকে একটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে, এরপরে কি হবে? আজকে যারা জয়লাভ করবে তাদের সাথে পড়ছে ফ্রান্সের সাথে। দেখুন, আসলে ফ্রান্স টিমটা যদি দেখেন অসাধারণ ফুটবল খেলে আসছে এখন পর্যন্ত। যদি দেখেন মরক্কোর একটা বাধা ছিল,
লাস্ট নাইটে আমরা দেখেছি যে মরক্কোকে ওরা হারিয়েছে, এবং এই ফ্রান্স দলটা যদি দেখেন ওদের ওভারঅল যে প্লেয়ার, আপনি যদি যে কাউকে জিজ্ঞেস করেন নির্দ্বিধায় বলে দিতে পারে ফ্রান্স অন্তত ফাইনাল খেলবে, হ্যাঁ এটা বলে obviously, দিতে পারে। obviously একটি দলকে বলতে পারে এখন পর্যন্ত যে ফ্রান্সের যে পারফরমেন্স, অবভিয়াসলি তারা ডিজার্ভ করে তারা ফাইনাল খেলা। সো আমার মনে হয় তারপরও বিশ্বকাপ বলে কথা, এই স্টেজে এসে ধরুন সেমিফাইনাল ম্যাচটা যে কেউ জিততে পারে, কারণ অন দ্য ডে যদি ধরেন আপনার ফ্রান্স যদি বেটার ফুটবল না খেলে অবভিয়াসলি হারার সুযোগ আছে, কারণ এখানে যারাই আসছে আজকে রাতের ম্যাচটা হয়তো অপেক্ষা করবে স্পেন এবং বেলজিয়াম ম্যাচটা। আমার কাছে মনে হয় কি এই দুই দল স্পেন এবং বেলজিয়ামকে একটা চাপ নিয়ে খেলতে হবে না মাথায়, যে আমাদের সামনে ফ্রান্স দেখুন না ওই চাপ নেই, কারণ দেখুন একমাত্র যদি রিয়েল টেস্টটা হয়, যদি ম্যাচটা আমি স্পেনের যে প্রোফাইলিং প্লেয়ার, স্পেনের যে পারফরমেন্স, এবং আমি মনে করি একমাত্র রিয়েল টেস্টটা হবে স্পেনের সাথে। আপনি হয়তো আমরা ভাবি যে স্পেন দলের নাম্বার 9 নিয়ে, কিন্তু স্পেনের যেই কেউ গোল করার মতো অ্যাবিলিটি আছে। আজকের ম্যাচে হয়তো নিকো উইলিয়ামস ফিরবে, কারণ নিকো উইলিয়ামস অনেকদিন ইনজুরিতে কাটিয়েছে, সে হয়তো রিকাভারি করে আজকের ম্যাচটা শুরু করবে। সো আমার মনে হয় এক সাইডে নিকো আর এক সাইডে আপনার ইয়ামাল থাকবে। সো আমার মনে হয় যে অসাধারণ লাইন আপটাও হবে, ওলমো আছে বিহাইন্ডে। সো এই দলটা কিন্তু আপনার যে কোনো দলকেই ধরেন হারানোর সক্ষমতা আছে, যে কেউ গোল করতে পারে ওদের। হয়তো আমরা নাম্বার 9 নিয়ে ওব্রেজাল যিনি আছেন উনি হয়তো 2টো গোল করেছেন, কিন্তু তার প্রতি ওই ভরসাটা নাই কিন্তু নাম্বার 9 হিসাবে যে এখন পর্যন্ত। সো আমার মনে হয় যে এই স্পেন দলের মেইন শক্তি হলো তাদের দলীয় যে ফুটবলটা, যে অসাধারণ ফুটবল খেলে, পজিশনাল ফুটবল। সো এই জায়গায় ধরেন ওরা এগিয়ে থাকবে। আর পক্ষান্তরে যদি আমি বলি যে বেলজিয়াম টিমের অ্যাটাকিং সাইডটা অসাধারণ, এবং ডি ব্রুইন অলরেডি অনেক ভালো ফুটবল খেলছে এই বয়সেও। প্রভা, আপনার কাছে আসতে চাই, আপনি গোল্ডেন বুট কে পেতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে, এমবাপ্পে নাকি মেসি? আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, না যেহেতু না, আপনি খেলা দেখছেন, আপনি বলেন যে কে পেতে পারে। আমার মনে হচ্ছে যে মেসি পাবে। মেসি পাবে? হ্যাঁ হ্যাঁ। এটা কি মেসিকে সাপোর্ট করছেন এই জন্যই বলছেন? এটা আসলে কনফিডেন্স থেকে বলছি, মানে মেসির খেলা দেখে আসছি তো এই জন্য কনফিডেন্স থেকে বলছি। এমবাপ্পে কেমন খেলছে? সে ভালো খেলছে, বাট তারপরও সব কিছুর পরে আমার কাছে মেসি। ওকে, গোল্ডেন বল, গোল্ডেন বুট কে পাবে? বাংলাদেশের ফুটবল কেমন চলছে, কি হতে পারে বাংলাদেশের ফুটবলে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনার সময় হলো একটা বিরতির, ফিরছি আবারও, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আমরা আলোচনা করছিলাম স্পেন এবং বেলজিয়ামের মধ্যকার খেলায় যারা জয়লাভ করবে তাদের সাথে ফ্রান্সের সাথে পড়বে, এবং এই খেলাটা আসলে কেমন উপভোগ্য হবে বলে আপনি মনে করছেন? অবভিয়াসলি উপভোগ্য একটা ম্যাচ হবে। আপনি যদি দেখেন এটা একদম নকআউট স্টেজে, যে হারবে তারাই বাদ হয়ে যাবে, 4 বছরের জন্য চলে যেতে হবে। সো আমার মনে হয় যে এখানে স্পেন কিন্তু এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে, এবং চ্যাম্পিয়ন হওয়ার মতোই ওরা একটা টিম। আমরা যদি দেখি যে সবাই স্পেনকে অন্যভাবে দেখে, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এর আগে ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ছিল। সো আমার মনে হয় যে এই স্পেন দলের যে ডেপথ এবং খেলোয়াড়, আমরা হয়তো জানি যে নাম্বার 9 নিয়ে সবার একটা কনফিউশন যে ফার্নান্দো টরেসে যাওয়ার পর থেকে এরকম পাচ্ছি না। সো আমার মনে হয় যে এই ম্যাচটা খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে, বিশেষ করে বেলজিয়াম টিম অনেকদিন ওরা সত্যি কথা যে ওদের একটা বেটার কিছু করে দেখানোর একটা সুযোগ। এরা প্রত্যেকবারে কিন্তু কোয়ার্টার ফাইনাল, লাস্ট ওয়ার্ল্ড কাপেও কোয়ার্টার ফাইনাল। আচ্ছা দাদা, আর্জেন্টিনা কি কোয়ার্টার ফাইনালেও কোনো পরীক্ষা দিতে হলো না নাকি? কেন? সুইজারল্যান্ড দেখুন ফুটবলে যে কোনো কিছু করতে পারে। আপনি লাস্ট ম্যাচটা যদি দেখেন, আপনার কেপ ভার্দের সাথে ম্যাচটা দেখেন, বিশেষ করে ইয়ের সাথে এই যে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা দেখেন, আপনি সবাই ভেবেছিল যে আর্জেন্টিনা সহজে জিতবে। 78 মিনিট পর্যন্ত কিন্তু আর্জেন্টিনাকে 2টা গোল করেছে ওরা, এবং 2টো গোল করে কিন্তু ওরা অনেকটাই এগিয়ে ছিল। লাস্ট 15 মিনিটে যদি দেখেন অসাধারণ কামব্যাক, যেটা আমরা কখনো আর্জেন্টিনাকে দেখি। এবং যদি বলি যে এই বিশ্বকাপের আর্জেন্টিনার জন্য এই কামব্যাকটা ছিল অসাধারণ একটা মোমেন্টাম, এবং ওই সময় মেসির দুর্দান্ত কিছু পাসিং এবং পাশাপাশি গোল, এটা যদি দেখেন মেসি টোটালি মানে আনপ্যারালাল যদি বলি মেসিকে, এবং এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে যতদূর নিয়ে এসেছে তার পিছনে মেসির ভূমিকা 90% আমি মনে করি। সো এই বিষয়টা যেহেতু এসেছে, একটা বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশে বা সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে মিশরের যে গোলটা আসলে ভিএআর দেখে বাতিল করা হলো ফাউলের সিদ্ধান্তে, এইটা আপনি কিভাবে দেখছেন? এটা কি আরো আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নাকি? দেখুন আমার কাছে মনে হয় যে যখন খেলাটা চালাচ্ছিল, কারণ
রেফারি তখন এটা খেয়াল করেনি, টোটালি এই জিনিসটা ইন্ডিকেট করেছে আপনার ভিআর। কারণ ফোর্থ রেফারি হিসাবে যিনি কাজ করেন, বাইরে থেকে দেখছেন এই বিশ্বকাপে ধরেন এই যে এত প্রযুক্তি ব্যবহার করেছে, কেন কোনো দল যেন সাফার না করে, ওই সময় মনে হয়েছে ভিআরের কাছে এটা ফাউল ছিল। সো ওই ফাউলটার জন্য হয়তো ম্যাচ রানিংয়ে ছিল, তো রেফারি যখন গোল হয়ে যাওয়ার পর রেফারিকে ইন্ডিকেট করলো, সাথে সাথে রেফারি। কারণ দেখুন দিন শেষে আপনি যখন প্রযুক্তিটা ইউজ করছেন তাহলে নিশ্চয়ই এটার সত্যতা আছে, কিছু না কিছু আছে। আমরা হয়তো অনেকে খালি চোখে অনেক কিছু দেখি যে না, হয়তো সাপোর্টের জন্য বলি যে এটা হয়তো ঠিক হয়নি মিশরের সাথে। সো দিন শেষে কিন্তু আপনার বুঝতে হবে প্রযুক্তিটা যে ইউজ করেছে ওই প্রযুক্তির মধ্যেই এই জিনিসটা ফুটে উঠেছে। আলোচনা সমালোচনার বাইরে মেসি এবং আর্জেন্টিনা শেষ মুহূর্তে দুর্দান্ত খেলেছে, যে অবভিয়াসলি কামব্যাকটা ছিল মানে অসাধারণ কামব্যাক এই যে আর্জেন্টিনা। তোমা আপনার কাছে আসতে চাই, আপনি বাংলাদেশে যেটা হয় আর কি, ব্রাজিল আর্জেন্টিনা দু দলে বিভক্ত হয়ে যায় সবাই সাপোর্টের ক্ষেত্রে, আপনি কি এখন একা বোধ করছেন নিজেকে যে ব্রাজিল তো বাদ হয়ে গেল, তো সাপোর্টের ক্ষেত্রে আপনি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে একা কিনা? আসলে আপনি যখন কোনো মাঠে খেলতে নামবেন, সেখানে যদি আপনার প্রতিপক্ষ না থাকে তাহলে আপনার কিন্তু লনলি ফিল হবে, প্লাস আপনি মাঠে খেলে কিন্তু ওরকম ইন্টারেস্ট ফিল করবেন না। আপনার কাছে কি মনে হচ্ছে ব্রাজিল থাকলে কি ভালো হতো, আরো জমজমাট হতো? হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে যে ব্রাজিল যদি থাকতো ফাইনালে, তো এখানে আমাদের ইয়াটা আরো বেশি জমজমাট হতো। কিছু ব্রাজিল সাপোর্টার আছে, কিছু আর্জেন্টিনা সাপোর্টার আছে, এই ব্যাপারটা আছে না, মানে দুই দলের মধ্যে যে একটা দ্বন্দ্ব থাকে, কথা কাটাকাটি এটা সেটা থাকে, সেটা আসলে আমিও এনজয় করছিলাম আর কি, একটা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি। আপনি বলছিলেন না আমার সাথে যে অনেকেই খেলা আসলে না বুঝেই সাপোর্ট করে বা তর্ক বিতর্ক করে, আপনার বিষয়টা কিরকম? আসলে আমি খেলা বুঝি, আবার মনে করেন যে অনেক কিছুই আবার বুঝি না, আর এরকমই আমরা মেয়ে মানুষ তো এরকমই। আর অনেক মেয়েরা আছে শুধু মেসির জন্য, মেসিকে বেশি ভালো লাগে, মেসিকে লাইক করে বিধায় তারা মানে না বুঝেই সাপোর্ট করে, এটা কিন্তু বাস্তব সত্য কথা। দেখবেন যে 50% মেয়েরা কিন্তু খেলা বুঝে না। আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম আপনি খেলা সম্পর্কে ভালোই ধারণা রাখেন। দাদা আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলবো। কেপ ভার্দে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কেপ ভার্দে স্বাধীন হয়েছে 1975 সালে। কেপ ভার্দের আয়তন হলো 4033 বর্গ কিলোমিটার আর 5,30,000 জনগণের একটা দেশ। তারা বিশ্বকাপে এসেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাদেরকে দেশে যাওয়ার পরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশকে আপনি 10-12 বছর পরে আসলে কোথায় দেখতে চান, বা বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? দেখুন আমার কাছে মনে হয় যে এই কেপ ভার্দে দলটা যখন করেছে, ওরা কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে প্রোফাইলিং প্লেয়ারগুলো খুঁজে খুঁজে বের করেছে, প্রবাসী যারা আছে তাদেরকে তাদের দেশের পক্ষে হয়ে খেলা। সো একটা বিশ্বকাপে খেলতে গেলে ধরেন আপনার প্রোফাইলিং আইকনিক খেলোয়াড় লাগবে। সো আমরা এখন হামজাদের পেয়েছি, হামজা সুমিতদের মতো। সো আমি মনে করি ইন ফিউচার যদি আমরা পরিকল্পনা করি, এই পরিকল্পনার অংশ হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা আমাদের ট্যালেন্টেড খেলোয়াড় আছে অনেক ভালো ভালো দলে, তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে বাংলাদেশ জাতীয় দলের জন্য নিয়ে আসা। কারণ আমরা জানি যে আমাদের ওই পরিমাপের খেলোয়াড় নেই যারা প্রোফাইলিং খেলোয়াড় যে বিশ্বকাপের মতো জায়গায় যেতে পারে। আর বিশ্বকাপে যাওয়ার জন্য ধরেন অবশ্যই আমরা যাওয়ার জন্য তার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। বিশেষ করে আমরা যদি দেখুন আমাদের ক্লাব এনভায়রনমেন্টগুলো, বিশেষ করে বসুন্ধরা কিংস অসাধারণ এনভায়রনমেন্ট যেটা আছে, আমরা কিন্তু অন্য ক্লাবগুলোর এই ধরনের এনভায়রনমেন্ট নাই। সো ওয়ার্ল্ড ফুটবলে আপনি যখন বিশ্বকাপের পরিকল্পনা করবেন, আপনার বসুন্ধরা কিংস দ্বারা ইউরোপের যে ক্লাবগুলো, ইউরোপের যে ফিল্ডের যে ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, বসুন্ধরা কিংস কিন্তু চেষ্টা করছে এবং অবশ্যই চেষ্টা করছে, এবং এটার জন্য আমরা প্রাউড ফিল করি। এখন আপনি আমার কথা হলো যে আমাদের প্রত্যেকটা ক্লাবে যদি প্রফেশনাল ক্লাবগুলো যদি নিজস্ব মাঠ, নিজস্ব ফ্যাসিলিটিসগুলো ওইভাবে তৈরি না হয়, তাহলে আমরা অদূর ভবিষ্যতে, এবং পাশাপাশি প্রত্যেকটা ক্লাবের ইয়ুথ টিম, বিশেষ করে আন্ডার 14 থেকে শুরু করে 18 পর্যন্ত 2 থেকে 3টা ইয়ুথ টিম থাকবে, ছেলে এবং মেয়ে। তাহলে কিন্তু আমাদের ফিউচার প্লেয়ার তৈরি হবে, পাইপলাইনগুলো তৈরি হবে। আমরা হামজাদের আনবো, হামজারা কত বছর সার্ভিস দিবে, 4 বছর 5 বছর, এরপরে কারা আসবে, এই হামজাদের মতো তো আমাদের তৈরি করতে হবে। এবং সঠিক পরিকল্পনা যদি আপনি না নেন, তাহলে আপনি যদি 15 বছর 20 বছর 100 বছরও নেন, তাহলে কখনোই আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপ খেলার জন্য সঠিক পরিকল্পনা লাগবে, যেমন জাপান করেছে, প্রায় ডেসপারেটলি 100 বছরের একটা পরিকল্পনা করেছে। ওরা অলরেডি মেয়েদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। বাংলাদেশকে আসলে কত বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া দরকার? দেখুন আপনি যদি এখন থেকে টার্গেট করেন, আগামী 20 বছরের জন্য একটা টার্গেট করেন, এই 20 বছরের মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, তার জন্য যত পরিকল্পনা প্রয়োজন, সঠিক পরিকল্পনা
আমার মনে হয় যে যদি ঠিকমতো করতে পারি আমরা অবভিয়াসলি খেলতে পারবো, কারণ আমাদের ট্যালেন্ট প্লেয়ার আছে, আমাদের দেশে যেই প্রতিভা আছে তাদেরকে বের করে তাদেরকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাদেরকে তৈরি করতে পারি এবং ফ্যাসিলিটিসগুলো দিতে পারি, তাহলে অবভিয়াসলি আমি মনে করি যে আমরা আমাদের পক্ষেও সম্ভব, কারণ এখন 48টা দেশ খেলে, এই 48টা দেশের মধ্যে একসময় আমরাও আসতে পারি। আমরা কথা বলছিলাম আজকের ম্যাচ নিয়ে। আগামীকাল আরেকটি ম্যাচ রয়েছে, ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচ এবং আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ। আপনি এই দুই দলের খেলা সম্পর্কে একটু বলবেন, কাকে কাকে এগিয়ে রাখবেন? দেখুন, আমি অবভিয়াসলি যে আর্জেন্টিনা যেখান থেকে কামব্যাক করেছে, সো আর্জেন্টিনা আর ভুল করতে চাইবে না, এবং সুইজারল্যান্ডকে আমার মনে হয় যে সুইজারল্যান্ড পারবে না আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি ইংল্যান্ডের, কারণ ইংল্যান্ড প্রায় 60 বছর ফুটবলের এই লেভেলে বিশ্ব মঞ্চে কোনো কিছু করে দেখাতে পারছে না, কিন্তু এই দলটার অনেক ডেপথ এবং অসাধারণ একটা দল। আমি মনে করি যে হ্যাঁ, নরওয়ের সাথে ম্যাচ অবশ্যই এটা অনেক ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু হাল্যান্ড যে সুযোগটা পেল ব্রাজিলের সাথে, যে হাইটের বিষয়টা নিয়ে, এটা তো ইংল্যান্ডের সাথে পাচ্ছে না। দেখুন, ইংল্যান্ড টিমেও কিন্তু আপনার বেটার এবং স্টোনের মতো ডিফেন্ডাররা আছে এবং অসাধারণ টিম। যদি বলি ইংল্যান্ড টিমটা, এখন আপনি যদি নরওয়ের খেলাটা ব্রাজিলের সাথে দেখেন, সেকেন্ড হাফ ব্রাজিল যদি ওই যে পেনাল্টি মিসের পরও যেই সুযোগ পেয়েছে ওইগুলো যদি গোলও করতো, তাহলে মনে হয় ব্রাজিল 3 থেকে 4 গোলে জিতে ম্যাচ। সো আনফরচুনেটলি ম্যাচটা হেরেছে, কিন্তু ইংল্যান্ড সেটা গোল্ডেন বল, গোল্ডেন বুট কারা পাবেন? দেখুন, গোল্ডেন বলের ব্যাপারে সেরা গোলদাতা যদি বলি, আমি আমার চোখে এখন পর্যন্ত আমি মেসিকে এগিয়ে রাখবো, কারণ আমার কাছে কিন্তু এমবাপ্পেতেই না। দেখুন, এমবাপ্পে যাই হোক না কেন, দিন শেষে এমবাপ্পেরাও হয়তো সেমিফাইনাল মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের, আই থিঙ্ক সো, বা স্পেন বা বেলজিয়াম যেই হোক। সো আমার মনে হয় যে এখানে এই ম্যাচটা, বিশেষ করে সুইজারল্যান্ডের ম্যাচটা, আমি চাই যে মেসি অন্তত আরো 2টা গোল করুক, 2টা গোল করে যেন একটা ভালো অবস্থায় যায়। আমি মেসিকে এগিয়ে রাখছেন। আপনার কাছে আসছি, মেসি ছাড়া আপনি আর্জেন্টিনার আর কোন প্লেয়ারের খেলা আপনার ভালো লাগে? মেসির পাশাপাশি আসলে আমরা সবসময় মার্টিনেজকে দেখি। আচ্ছা, আর পূর্বের ম্যারাডোনাকে ভালো লাগে? ম্যারাডোনা তো পূর্বের ছিল, তাকে তো ভালো লাগতোই, কিন্তু উনি তো এখন নেই। আর আচ্ছা, আপনি মেসিকে যেহেতু মডেল, আপনাকে যদি বলা হয় যে মেসি রোনালদো দুজনের কার সাথে আপনি অভিনয় করতে চান, মডেলিং করতে চান, কার সাথে করবেন? কারোর সাথেই না। কারোর সাথে না? না। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রভা এবং বিপ্লব ভট্টাচার্য, দুজনকে ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন।